বিএসসি থার্ড ইয়ার কমপ্লিট করার পর মাসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম বেশ কিছুদিন থাকবো বলে। মাসির ছেলে অনির্বাণ একটা সরকারি ব্যাংকের ম্যানেজার। সুদীর্ঘ 4 বছর পর মাসির বাড়ি যাব। সেই আনন্দের লাস্ট পরীক্ষা শেষ হওয়ার দিনই বাড়িতে এসে ব্যাগপত্র গুছিয়ে নিই। পরের দিন সকাল 8:30টায় ট্রেন। বাবা ট্রেনে তুলে দেবে আর ওইদিকে অনির্বাণ স্টেশনে আনতে আসবে। ট্রেনে 1 ঘন্টা আমাকে একা একাই যেতে হবে। জানি একা, তবু বোরিং লাগবে না, হাতে তো স্মার্টফোন আছে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। মা ট্রেনে খাওয়ার জন্য পরোটা আর আলুর দম বানিয়ে দিয়েছে। কেন গো মা, এত সকালে তুমি আবার এসব বানাতে গেছো কিসের জন্য? আমি রাস্তায় যা কিছু একটা খেয়ে নিতাম। তুই চুপ কর তো, তোর খাওয়া দাওয়া সম্পর্কে আমি তো জানি। ট্রেনে বসে সবটা টিফিন আগে শেষ করবি। আর হ্যাঁ, ট্রেনে উঠেই অনির্বাণকে একটা ফোন করে নিস। হ্যাঁ গো মা, হ্যাঁ, আমি ফোন করে নেব, তোমাকে অত চিন্তা করতে হবে না তো। আমি কি আর এখনো সে ছোটটি আছি নাকি? হ্যাঁ রে মা, বড় হয়েছিস বলেই তো চিন্তাটা আরও বেশি। যতদিন না পর্যন্ত একটা ভালো ছেলের সাথে তোর বিয়ে দিতে পারছি, ততদিন আমাদের চিন্তা শেষ হবে না রে মা। মা, তুমি যে কি বলো না। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস, দুগ্গা দুগ্গা। ট্রেনে উঠেই দাদাকে একটা ফোন করে নিই। স্টেশন থেকে মাসির বাড়ি আরও 1/2 ঘন্টা বাইকে। আমি ট্রেন থেকে নামার আগেই দাদা স্টেশনে দাঁড়িয়েছিল। অবশেষে মাসির বাড়ি পৌঁছালাম। মাসি তো আমাকে দেখে ভীষণ খুশি। অনির্বাণ মাসিকে বলছে, মা চিনতে পারছো আমাদের টিয়াকে? কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে খোকা, আমাদের ছোট্ট টিয়াকে তো এখন আর চেনাই যাচ্ছে না। চল মা, ঘরে গিয়ে রেস্ট নিবি। এতটা রাস্তা এসেছিস, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। কয়েকদিন মাসির বাড়িতে বেশ ভালোই কাটছিল। একদিন দাদা এসে মাসিকে বলে, চলো মা, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলো না একটু কোথাও গিয়ে ঘুরে আসি। টিয়াটাও তো ঘর ছেড়ে কোথাও যায় না, এই সুযোগে ওরও ঘোরা হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, তুই একদম আমার মনের কথা বলেছিস। তাই চল, অনেক দিন পর মেয়েটা এসেছে, কোথাও একটু ঘুরতে না নিয়ে গেলে হয়? টিয়াকে জিজ্ঞেস কর না ওর কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র। আচ্ছা মা, আমি টিয়াকে জিজ্ঞেস করছি। দাদা এসে আমাকে জিজ্ঞেস করে, কি টিয়া, তোর কোনটা পছন্দ? অবশ্য মাসি আর দাদা আমার কাছেই আলোচনা করছিল ঘুরতে যাওয়ার বিষয়টাকে নিয়ে। আমি কিছু না ভেবেই বলে দিই পাহাড়। ছোটবেলা থেকেই পাহাড় আমার ভীষণ পছন্দের জায়গা। পাহাড়? বাহ, বেশ তো, আমারও তো পাহাড়ই পছন্দ। দেখতে হবে না কার্বন। তা খোকা, বলছিলাম ছুটি নিচ্ছিস তো? হ্যাঁ মা, এই শনি রবিবার তো এমনিতেই ছুটি, ভাবছি বৃহস্পতিবার আর শুক্রবার ছুটি নিয়ে নেব। 4 দিন হলেই আশা করি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই কর। খোকা, বলছিলাম সন্ধ্যায় তোর বোনকে একটু নিয়ে বের হোস না, ওর জন্য কয়েকটা জামা কিনে দিস। আর ওর কি লাগে ওকে জিজ্ঞেস করে কিনে নিয়ে আসিস। না মাসি, আমার ড্রেস লাগবে না। তা বললে কি হয়, মাসি মায়ের মতো, মাসি কিছু দিতে চাইলে না করতে নেই। কেন রে টিয়া, তোর এই দাদা কি তোকে কিচ্ছু কিনে দিতে পারে না? না, তেমনটা না। আর কোনো কথা না। শোন না, আজ তাহলে সন্ধ্যায় রেডি থাকিস, আমি ব্যাংক থেকে ফিরেই তোকে নিয়ে বেরোবো। সন্ধ্যায় দাদা আর আমি গিয়ে কয়েকটা ড্রেস আর কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনে নিয়েই বাড়ি চলে আসি। দাদা, মাসি আর আমি ঘুরতে বেরিয়ে পড়ি। অফিস থেকে ছুটি পাবে না বলে মেসোমশাই আর আসেনি। আমরা যাচ্ছিলাম সিকিমের রা বাংলাতে। রাস্তার ধারে একটা ওয়াটারফল দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। দাদা আর আমি কতগুলো ছবি তুলছিলাম। আমাদের গাড়ির পিছনে আর একজন ফ্যামিলিও ঘুরতে গিয়েছিল। আমাদের গাড়ি দাঁড়াতে দেখে তারাও সেখানে গাড়ি থামায়। ওই গাড়িতে মা, ছেলে আর একজন ড্রাইভার ছিলেন। ছেলেটি বারবার আমার দিকে তাকাচ্ছিল। সবাই বলে না, মেয়েদের দিকে কেউ তাকালে এটা তারা তাদের সিক্স সেন্স থেকেই বুঝতে পারে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। যাই হোক, ছেলেটি অবশ্য ভীষণ স্মার্ট, টল, হ্যান্ডসাম।
বলা যায় যে কারোর ওকে পছন্দ হবে। আমার মাসি তো ছেলেটির মায়ের সাথে এক প্রকার ভাব জমিয়ে নিয়েছে। ছেলেটিকেও দেখলাম দাদাকে ইশারায় কিছু বলতে চাইছে। না না, এটা হয়তো আমারই মনের ভুল। অচেনা কোনো ব্যক্তির সাথে কেউ ইশারায় কথা বলবেই বা কেন? যাই হোক, অবশেষে আমরা রাবাংলাতে পৌঁছালাম। চটপট রুমে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিই। রুমটা অবশ্য আগে থেকেই দাদা অনলাইনে বুক করে রেখেছিল। ওই দিন পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দূরে কোথাও না গিয়ে সন্ধ্যায় শুধু মার্কেটটা ঘুরে রুমে চলে আসি। অবাক করার বিষয়, সেই ছেলেটিকেও মার্কেটে দেখলাম। না না, আমারই হয়তো কোথাও ভুল হচ্ছে। জানি না কেন বারবার ওর মুখটা আমার চোখের সামনে ভাসছে। নিজের মাথায় নিজের হাত দিয়ে একটা টোকা মারলাম। পরের দিন সকালে আমরা সকাল সকাল স্নান করে বুদ্ধ মন্দিরে যাই। ওখানে বুদ্ধদেবের বিরাট মূর্তি সহ একটা মন্দির আছে। আমি মন্দিরটার বেশ কয়েকটা ছবি তুলছিলাম। দাদা বলে, তুই ছবি তোল, আমরা এই পাশটাতেই আছি। আচ্ছা দাদা। হঠাৎ দেখি আমি মোবাইলে যে ফটো তুলছিলাম, সেই ফটোর মধ্যে সেই ছেলেটি। না, এটা আমার মনের ভুল না। আমি আবার ফোনটা দেখলাম। এই তো সেই ছেলেটি। আমি সামনের দিকে তাকাতেই দেখি ছেলেটি আমার দিকে এগিয়ে আসছে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। ও সামনে এসে আমাকে হাই করে। আমি ওর দিকে তাকিয়ে আছি। ও আমার চোখের সামনে ওর ডান হাতটা নেড়ে আবারও বলে, হ্যালো। এবার আমি একটু চমকে উঠি, অপ্রস্তুত হয়ে বলে উঠি, হ্যাঁ বলুন। ও বলে, আমি আকাশ, তমলুক থেকে। ও, তমলুক, পূর্ব মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, ও ওখানে তো আমার মাসি বাড়ি। ও একটু মুচকি হাসে। তোমার নাম কি? আমি সীমা। ও তাহলে কাল যে ওয়াটারফলের সামনে তোমার দাদা তোমাকে টিয়া বলে ডাকলো, ওটা আমার ডাক নাম। কথা বলা যেমন তেমন দুজন দুজনের দিকে তাকিয়ে থেকেই অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ করে দাদা চলে আসে। কি রে, তোদের পরিচয় হলো? মানে মানে কিছুই না, আকাশ আমারই বন্ধু। মাসি তোর বিয়ের জন্য ছেলে খুঁজতে বলেছিল, আর হাতের সামনে এত ভালো ছেলে থাকতে আবার ছেলে খোঁজার কি দরকার? আমার যেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। দাদা এসব কি বলছে? শোন না টিয়া, সরি রে, সবটাই আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম, তোকে বলা হয়নি। আকাশ চেয়েছিল তোর সাথে আলাদা করে কথা বলতে। আকাশ একজন আর্মির বিরাট বড় অফিসার। 1 মাসের ছুটিতে বাড়ি এসেছে। আর মাসি যেহেতু তোর জন্য ছেলে খুঁজতে বলেছিল, তাই আকাশের কথাটা মেসো মাসিকে বললাম। তারপর এখানে আসা, এরপর তো সবটাই তোর চোখের সামনে। কিন্তু দাদা, তোমরা সবাই সব জানো, অথচ আমাকে বললে না কেন? আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এটা কিন্তু তোমরা ঠিক কাজ করনি। আমি ওখান থেকে চলে যাই। আকাশও চুপ করে রয়েছে। মাসি আমার কাছে আসে, আমাকে বোঝায়, দেখ মা, তোরা আজকালকার ছেলে মেয়ে, তোদের নিজেদের পছন্দটা আগে দরকার। তাই আমরা তোকে জানাইনি, যাতে তোরা নিজেরা আলাদা করে কথা বলতে পারিস। আর তোর দাদা এই প্ল্যানটা নিজেই করেছিল, যাতে তোদের দুজনের মধ্যে আগে থেকেই ভালো লাগাটা তৈরি হয়ে যায়। এতে আকাশের কোনো দোষ নেই রে মা। ও তো তোকে ছবিতে দেখেই আর তোর কথা শুনেই হ্যাঁ করে দিয়েছিল। পাশ থেকে আকাশের মাও এসে আমার মাথায় হাত রেখে বলে, দেখো মা, আকাশের বাবা মারা যাওয়ার পরে আমি একাই ওকে মানুষ করেছি। নিজের ছেলে বলে বলছিলাম, মা, তুমি আমার ঘরে লক্ষ্মী হয়ে আসো, দেখবে ও তোমাকে খুব সুখে রাখবে। আসবে তোমা আমার ঘরে? আমি ওনাকে জড়িয়ে ধরি। কিন্তু আন্টি, এসব কথা আমার বলা ঠিক হবে না। আমার বাবা মা যেখানে আমার বিয়ে দেবে, আমি সেই ছেলেকেই বিয়ে করব। তাই এসব বিষয়ে আমাকে কিছু বলবেন না প্লিজ। এদিকে মাসি মাকে ফোন করে। মা ফোনের ওপাশ থেকে বলে, টিয়াকে ফোন দাও। মাসি ফোনটা আমাকে ধরিয়ে দেয়। মা ফোনের ওপাশ থেকে বলে, টিয়া, আকাশের বাবা আর তোর বাবা একই অফিসে কাজ করত। আকাশকে আমরা ছোটবেলা থেকেই চিনি। তাই তো তোর বাবা আকাশের কথা শোনা মাত্রই হ্যাঁ করে দিয়েছে। তুই আর না করিস না মা,
তোরা ঘুরতে গেছিস, দুজন দুজনকে সামনে থেকে দেখবি, চিনবি। তোদের পছন্দ হলেই তবে এ বিয়ে হবে রে মা, না হলে হবে না। তোর পছন্দ ছাড়া আমরা জোর করে কোনো ছেলের সাথে তোর বিয়ে দেব না। ঘুরতে গেছিস, সাবধানে ঘুরিস মা, আর রাগ করিস না। আকাশ খুব ভালো ছেলে। শোন না টিয়া, এখন রাখছি রে মা, রান্না বসিয়েছি। ঠিক আছে মা, রাখো। দাদা, মাসি, আকাশের মা সবাই আমার সামনে, শুধু আকাশ দূর থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে আবারও একবার দেখলাম। আকাশের মা বলে, আর কোনো সংকোচ না মা, তোমরা দুজনে এবার কথা বলো। না না, ঠিক আছে আন্টি। তা বললে কি হয় মা, বিয়ের আগে দুজন দুজনকে জানা খুব দরকার। চলো দিদি, ওরা দুজনে একটু নিজেদের মধ্যে সময় কাটাক। দাদা আমার সামনে এসে হেসে বলে, বেস্ট অফ লাক। চিন্তা করিস না, আমরা এখানে আশেপাশেই আছি। দাদা আকাশকে বলে, যা তোর বউয়ের সঙ্গে কথা বল, আমরা আর কাবামে হাড্ডি হতে চাই না। আকাশ দাদার কাঁধে আলতো করে হাতটা রেখে মুচকি হাসে। আকাশ আমার দিকে আসছে, এ যেন এক আলাদা অনুভূতি, যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ও আমার কাছে এসেই বলে, সরি। আপনি কেন সরি বলছেন? তোমার থেকে সব কিছু গোপন করার জন্য আমিও দায়ী। তাই? ও আমার দিকে তাকালেই কেমন জানি লজ্জা লাগছে। এইভাবে 2 ঘন্টা কিভাবে কেটে গেল ওর সঙ্গে বুঝতেই পারলাম না। এই যে ম্যাডাম, খাবেন না? এবার পেটে তো ছুঁচো ডন মারছে। আমার খিদে পাচ্ছে না। কেন, আমাকে দেখেই কি তোমার খিদে চলে গেছে? মোটেও না। দাঁড়ান, দাদাকে কল করছি। দাঁড়ান, আপনি আগে, একদম ভালো লাগছে না। আপনি না, তুমি বলো। ওকে ওকে, পরে পরে ঠিক হয়ে যাবে। ও মুচকি হেসে বলে, আমি ফোন করছি অনির্বাণকে। আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে খাই। বাকি রইল আর 2 দিন। ওই 2 দিন ওদের সাথে যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ফেরার দিন ও খুব মন খারাপ করছিল, আমারও খুব মন খারাপ করছিল। আমি ওর হাতটা ধরে কেঁদে ফেলেছিলাম। ও আমাকে একবার হাগ করতে চায়, আমিও ওকে আর না করতে পারিনি। মাসির বাড়িতে ফিরেই পরের দিন আমি বাড়ি চলে আসি। আকাশ আমার বাড়ি আসার 1 দিন পরই ওর মামা মামি আর ওর মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে আসে। সামনের সপ্তাহে রেজিস্ট্রির দিন ঠিক করে, আর 6 মাস পর বিয়ে। রেজিস্ট্রির দিন আমি শাড়ি পরে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাই। ও কেমন যেন একটা রোম্যান্টিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। যাই হোক, অবশেষে 2 পক্ষ দাঁড়িয়ে থেকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন হয়, সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।